অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাস সাবজেক্টের 2026 সালের যে সেকেন্ড ইউনিট টেস্ট এই পরীক্ষার প্রশ্নটা দেখতে পাচ্ছ। দেখো, এই 40 নম্বরের পরীক্ষা হয়েছে খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো এই প্রশ্নপত্রটি দেখো কত সহজ প্রশ্ন এসেছে দেখো, এবং যারা ক্লাস 9-এ পড়ো তো তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, উপকৃত অবশ্যই হবে। আর ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও এখানে যে বড় কোশ্চেনগুলো দেখতে পাবে সেগুলোও তোমাদের ফাইনালে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সমস্ত স্কুল এটা কিন্তু বড় কোশ্চেনগুলো খুবই কমন আসে, তাই পরবর্তী তৃতীয় ইউনিট টেস্টেও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো সেকেন্ড ইউনিট টেস্টের পক্ষে যেমন গুরুত্বপূর্ণ সেরকম ফাইনালের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমেই একের কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলছে ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি, এদের মধ্যে দেখো ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি হচ্ছে লুই ব্ল্যাঙ্ক। ওকে, 2 নম্বর বলছে দাস ক্যাপিটাল বইটি লিখেছিলেন দেখো কার্ল মার্কস। এর বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল, খুব বিখ্যাত, এটা যে কোনো চাকরির পরীক্ষায় আসে, খুব মনোযোগ দিয়ে এটা দেখে নাও। রাশিয়ান পার্লামেন্টের নাম ডুমা, এটাও দেখো অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আসে। কার্বোনারি হলো কি? কার্বোনারি হলো ইটালির গুপ্ত সমিতি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? দেখো অগাস্তে ব্ল্যাঙ্কি। প্রত্যেকটা যে টিগমার কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টিগমারের কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসে, সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা অবশ্যই উপকৃতও হয়ে যাবে। তো এরপরে দেখো 6টা বলছে এপ্রিল থিসিস, এর প্রবক্তা হলেন দেখো লেনিন। ওকে, তারপরে বলছে ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়েছিল দেখো রাশিয়া পরাজিত হয়েছিল। 8 নম্বর বলছে রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি যেটাকে বলা হয় নেপ, এর প্রবক্তা হলেন দেখো লেনিন। এরপরে দেখো তোমাদের যে 2 নম্বর দাগে শর্ট কোশ্চেনগুলো পড়েছে, কি বলছে জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন? কত খ্রিস্টাব্দে? দেখো 1832 খ্রিস্টাব্দে। ওকে, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? এটা দেখো শিল্প বিপ্লবের ক্ষেত্রে আছে, কে? রিচার্ড আর্করাইট। কে? রিচার্ড আর্ক রাইট। ঠিক আছে, রিচার্ড আর্করাইট। হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম হচ্ছে দেখো দ্য মেন, MEIN দেবে, ঠিক আছে, দ্য মেন ক্যাম্প, KAMPF। স্পেলিংগুলো ভালো করে দেখে নিয়ে লিখবে, বা বাংলাতেও তুমি লিখতে পারো। এরপরে বলছে দেখো আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? আধুনিক রাশিয়ার জনক বলছে দেখো প্রথম পিটার, বা পুরো নাম দিতে পারো যে পিটার, ওকে, পাভলোভিচ। ঠিক আছে, পাভলোভিচ, ঠিক আছে, পিটার পাভলোভিচকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক। ক্লিয়ার? এরপরে দেখো সত্য মিথ্যা কি দিয়েছে, সত্য বা মিথ্যা লিখতে হবে, দুটোই দিয়েছে 1 নম্বর করে। নানকিংয়ের সন্ধি দ্বারা চীন 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দিতে বাধ্য হয়। বিদেশি বলতে এখানে ইংরেজদের সঙ্গে আর চীনের সঙ্গে নানকিংয়ের সন্ধি হয়েছিল। ওকে, তো এখানে 11টি দিয়েছে, 11টি নয় 5টি বন্দর ছাড়তে হয়, যার কারণে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। ওকে, আর 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উইড্রো উইলসন, এটা সঠিক। এটা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ দেখে বিশ্ব শান্তি রক্ষা, নিরাপত্তা রক্ষা করার জন্য এই উইড্রো উইলসন এই 14 দফা নীতি প্রয়োগ করে, অর্থাৎ প্রকাশ করে তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। এটা হয়ে যাচ্ছে সত্য। ওকে, এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। মেটার্নিকের পতন কবে হয়? দেখো মেটার্নিকের পতন হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। আর ট্রিপল অ্যালিয়েন্স এটি দল গঠন করেছিল দেখো 1882 খ্রিস্টাব্দে। এই দুটো তোমার মিলে যাবে, আর 1815টা এরা বাকি পড়ে থাকবে। ওকে, এরপরে 5 নম্বর দাগের কি বলছে দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 4টি 2 নম্বর মানের। ক্লিয়ার? এগুলো হচ্ছে দেখো খুবই সহজ প্রশ্ন। মেটার্নিক তন্ত্র বলতে কি বোঝো? এটা হচ্ছে তোমাকে মেটার্নিক ব্যবস্থাটি বলে দিতে হবে। এটা দেখো তুমি তোমার বইয়ের 54 পাতাতে পেয়ে যেতে পারো, যদি তোমাদের কাছে ছায়া প্রকাশনী থাকে, তা নাহলে এটা মেটার্নিকের কাছে তুমি গেলেই পেয়ে যাবে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ মেটার্নিক পদ্ধতি, যেটাকে মেটার্নিক ব্যবস্থা বলা হয়, এটাই মেটার্নিক তন্ত্র। তো এখান থেকে এই যে এখানে এই প্রথম থেকেই এখানে পর্যন্ত তুলে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। নীতিটা কিন্তু আর তুলতে হবে না, শুধু এই মেটার্নিক ব্যবস্থাটা কি, কিসের জন্য করেছিল, এটাই বলে দিলেই হয়ে যাবে। ওকে, এছাড়াও যাদের কাছে ধরো নোট আছে, তার তোমাদের মাস্টার নোট দিয়েছে, সেই নোটটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এরপরে বলছে দেখো ঘেটো কি? ঘেটো কি? এটা দেখো তুমি
আমার এই বইয়ের ছায়া প্রকাশনীতে যাদের কাছে বই আছে দেখো এই 76 পাতায় পাবে। ক্লিয়ার? দেখো এখানে দেখতে পাচ্ছ ঘেটো, তো এই তথ্যটা এখানে তোমাকে তুলতে হবে। আর এই বই যাদের কাছে নেই তারা অবশ্যই এই যে শিল্প বিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ, এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, ওই যে শিল্প বিপ্লব চ্যাপ্টারটার কাছে যাও, সেখানে তুমি ঘেটো দেখতে পেয়ে যাবে। তো ফাইনালের জন্য এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই মুখস্থও করে নেবে। ক্লিয়ার? এরপরে দিয়েছে দেখো কোশ্চেনটা ভাইমার প্রজাতন্ত্র। প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের কাছে খুবই দরকার। 110 পাতায় দেখো ছায়া প্রকাশনীর বইয়ে। দেখো এখানে দেখতে পাচ্ছ ভাইমার প্রজাতন্ত্র। তো এই তথ্যটা তোমাকে এই যে প্রথম থেকে এখানে পর্যন্ত শেষ পর্যন্ত খুব তাড়াতাড়ি এটা তুলতে হবে। যত চেষ্টা করবে ততই ভালো, তা না হলে এইটুখানি যদি তুলে দিয়ে আসতে পারো, এইটুখানি তো অবশ্যই এখান থেকে একটুখানি তুলতেই হবে। আর হাতে লেখার স্পিড অবশ্যই করবে, পুরোটা লেখার চেষ্টাও করবে। ক্লিয়ার? দেখো তোমার বইয়ের 20 শতকের যে ইউরোপ, এই চ্যাপ্টারে তুমি এটা পেয়ে যাবে। এরপরে বলছে দেখো কার্ল বার্গস ডিগ্রি কি, এটা মেটারনিকের কাছে যাও, ওখানে পেয়ে যাবে। দেখো 54 পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ কার্লসবার্গ ডিগ্রি। তো এখান থেকে অবশ্যই তুলবে, এই এখানে পর্যন্ত এটা তুলে দিতে হবে। ক্লিয়ার? তো এই বিষয়টা তুমি। এরপর 5টা বলছে দেখো কাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এটা দেখো একটা ভূগোলের কোশ্চেন, তোমরা অনেকবার এইটা ভূগোলেও পড়ে এসছো। কি দেখো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয়? কারণ আফ্রিকা মহাদেশে শিক্ষার আলো আজও পর্যন্ত, মানে আধুনিক শিক্ষার আলো পরিষ্কারভাবে এখনও ভালোভাবে পৌঁছতে পারেনি। অর্থাৎ শিক্ষা দীক্ষার দিক থেকে ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ থেকে অনেকটা পিছিয়ে আছে। অর্থাৎ আধুনিক শিক্ষার ব্যবস্থা, আধুনিক শিল্প চর্চাটা এখনও পর্যন্ত সেই প্রযুক্তিটা আফ্রিকা মহাদেশে পৌঁছতে পারেনি। এছাড়াও আফ্রিকা মহাদেশের অর্ধেকটাই জঙ্গলে ঢাকা, সেখানে সূর্যের আলো সম্পূর্ণ মাটি পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ জঙ্গলের যে উপরের চাঁদোয়া মতো সৃষ্টি করে গাছের, যার কারণে নিচের অংশটা অন্ধকার হয়ে থাকে। এই দুটি কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। খুব সোজা। এরপরে দেখো তোমার 6টা বলছে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে দেখো প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ রূপ দেখেছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ দেখে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। কি উদ্দেশ্য? বিশ্ব শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে। ঠিক আছে? এই কটা লিখে দিলেই তোমার হয়ে যাবে। ওকে। এরপরে দেখো 6 দাগে যে কোশ্চেন দিয়েছে যে কোনো দুটি, এটা 4 নম্বর মানের। স্পষ্ট বুঝতে পারছো এই ধরনের প্রত্যেকটা। দেখো এখানে যে 3টে কোশ্চেন দেখতে পাচ্ছ, এই 3টে কোশ্চেন আশা করি তোমরা যেখানে টিউশনি পড়ো, প্রাইভেটে পড়ো, সেই স্যার অবশ্যই এগুলো তোমাদের নোট দিয়েছে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাই আশা করি এগুলো লিখে এসেছো। তো যাদের এখনও পরীক্ষা হয়নি মুখস্থ করে নেবে, পরীক্ষা হয়ে গেলেও ভালো করে মুখস্থ করে রাখবে, যাতে ফাইনালে ভালো করে উপকৃত হবে, কারণ এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে দেখো ভিয়েনা সম্মেলনের মূল নীতি, পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতেই ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি। আশা করি এর অনেক নোট আছে তোমাদের কাছে, লিখে এসেছো। তারপরেও দেখো আমার এই ছায়া প্রকাশনীর 52 পাতায় আমি তোমায় দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ ভিয়েনা সম্মেলনের মূল নীতি। এখানে নীতিগুলি দেখো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। ওকে, এই 3টে নীতি বলবে, আর এই 3টে নীতি সম্পর্কে অল্প অল্প আলোচনা করে দেবে। এখানে দেখো ন্যায্য অধিকার নীতি, এরপরে দেখো ওর পাতা এ পাতায় দেখো শক্তি সাম্য নীতি, এবং একটু ওপরে দেখো ক্ষতিপূরণ নীতি। এই বিষয়গুলো অল্প অল্প আলোচনা করে দেবে, ব্যাস তোমার 4 নম্বরের একটা নোট প্রস্তুত হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো 2টা বলছে সেরাজেভ হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো। এটাও খুব কমন প্রশ্ন, কারণ এই ঘটনাটা ঘটার পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ওকে, এটা কত পাতায় দেখো, দেখো 90 পাতায়। দেখো শিল্প বিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ যে চ্যাপ্টারটা দেখতে পাবে, তার শেষের দিকেই দেখো এই সেরাজেভ হত্যাকাণ্ডটা আছে। এই ঘটনাটা তোমাকে তুলতে হবে। এরপরে বলছে দেখো 1929 সালে মহামন্দার কারণ সংক্ষেপে আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো 106 পাতায়। দেখো চ্যাপ্টারটা কি, 20 শতকের ইউরোপ, অর্থাৎ বিংশ শতকের ইউরোপ, এই চ্যাপ্টারই দেখতে পাবে। দেখো 1929-এর মহানন্দা। তো বেশি নয়, এখান থেকে এইটুখানি আলোচনা করবে, কারণ নিচে আছে সব প্রভাব, মানে ফলাফল। তো এই তত্ত্বটা এখানে তুললে পড়লে তুমি অবশ্যই সিরাজেভ হত্যাকাণ্ডের মতো কয়েকটা লাইন ডিটেলস তুমি লিখে দিয়ে আসতে পারবে। ওকে। এরপরে দেখো 7 নম্বর দাগের এই প্রশ্নগুলোর কথা তো আর কোনো কথাই চলবে না। এখানে দেখো বলেছে যে কোনো একটি 3টে বড় কোশ্চেন দিয়েছে। জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা লেখো। এটা একটা বড় কোশ্চেন, বড় নোট অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। এছাড়াও দেখো
এই যে ছায়া প্রকাশনের বইয়ের 63 পাতায় আছে, দেখে নাও। দেখো এই অধ্যায়ে যাবে ঊনবিংশ শতকের ইউরোপ। এই অধ্যায়ে গেলে দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা কী, এই লৌহ রক্ত নীতি অবলম্বন করে তিনি যে 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছে এই তত্ত্ব তুলতে হবে। 3টি যুদ্ধ কী কী এটা তুলতে হবে। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, তারপরে দেখো অস্ট্রিয়ার সঙ্গে স্যাডওয়ার যুদ্ধ, এবং দেখো পরের পাতায় আছে ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধ। এই 3টে যুদ্ধের মাধ্যম দিয়েই বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই ডিটেলস তোমাকে লিখতে হবে। এছাড়াও তুমি আমার এই চ্যানেলের নোটটা তো অবশ্যই পেয়ে যাবে। এরপরে দেখো বলেছে ইতালিতে কিভাবে ফ্যাসিস্ট আন্দোলন উদ্ভব হয়, এটা দেখো 111 পাতায়। দেখো বিংশ শতকের ইউরোপ এই চ্যাপ্টারে গেলে ফ্যাসিবাদের যে প্রতিষ্ঠা দেখতে পাবে এখান থেকে এখানে এই অথবা তোমাদের স্যার যে নোটগুলি দিয়েছে সেই নোটও তুমি তুলতে পারবে। এরপর লাস্ট যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, শিল্প বিপ্লব কাকে বলে, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এটাও দেখো 71 পাতায় এবং 72 পাতায়। এইটাই তুমি চেষ্টা করবে এই উত্তরটা ভালো করে মুখস্থ করে রাখতে, যাতে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষাও উপকৃত হতে পারবে এবং ফাইনালেও উপকৃত হতে পারবে, এবং ভবিষ্যতে যে 11, 12 অথবা কলেজে যদি পড়াশোনা করো তখনও এই প্রশ্নটা আসবে, তখনও তুমি উপকৃত হতে পারবে। দেখো দেখো শিল্প বিপ্লব কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু এই যে ঐতিহাসিক ফিশার এই যে কথাটি বলেছেন এইটা তুমি তুলে দেবে খুব সোজা, এবং কারণটা দেখো। দেখো এখানে খুব সুন্দর করে দিয়েছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ। দেখো এখান থেকে এইখানে পর্যন্ত সম্পূর্ণ কারণগুলো সুন্দরভাবে লিখে দিয়েছে। এগুলো তুমি অবশ্যই মুখস্থ করে নেবে। তো অবশ্যই যারা নোট মুখস্থ করেছো সেটাও কিন্তু চলবে, ঠিক আছে। এটা মুখস্থ করলে তোমাদের আরও সহজ বলে মনে হবে। ওকে, তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে এলো। তো অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দাও। ধন্যবাদ।